গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের হিমুর রূপালী রাত্রি পর্ব ৯। আমি আর চোখে তামান্নার দিকে তাকালাম। তার ঠোঁটের কোনায় মোনালিসা স্টাইল হাসি। খালা তামান্নাকে বললেন, তামান্না, তুমি একটু এই ঘর থেকে যাও, আমি হিমুকে কিছু পার্সোনাল কথা বলবো। তামান্না চলে গেল। খালা গলার স্বর খাদে নামিয়ে বললেন, মেয়েটাকে ইচ্ছে করে রেখে গিয়েছিলাম যাতে দুজনের মধ্যে পরিচয়টা গাঢ় হয়। মেয়েটাকে কেমন লাগছে? খুব ভালো। কিরকম সরল মেয়ে দেখেছিস? জগতের কোনো জটিলতা এই মেয়ে ধরতে পারে না। আর আমাকে যে কি পছন্দ করে, আমার নিজের কোনো মেয়ে থাকলে সেও আমাকে এত পছন্দ করতো না। এই যে আমি তাকে ছাড়া পাথর দেখে এসেছি, তার জন্যে সে কেমন মন খারাপ করেছে দেখেছিস? আর একটু হলে কেঁদে ফেলতো, তাই না? হ্যাঁ। চোখ ছলছল করছিল কিনা তুই বল। ছলছল মানে? আর একটু হলে টপটপান্তি পানি পড়া শুরু হতো। আমি যদি এখন তাকে বলি, তামান্না, আমি চাই তুমি হিমুকে বিয়ে কর, সে কোনো দিক তাকাবে না। তুই যে একটা প্রথম শ্রেণীর ভ্যাগাবন্ড, চাকরি বাকরি নেই, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াস, এইসব নিয়েও সে ভাববে না। চোখ বন্ধ করে বিয়ে করে ফেলবে। তাহলে বলে ফেলো। ফেলছো না কেন? ধরতক্তা মারবে, ঝামেলা শেষ করে দাও। আমি বলবো না। আমি চাই মেয়েটা যেন নিজে থেকে তোর প্রতি আকৃষ্ট হয়। সে নিজেই যদি তোকে পছন্দ করে ফেলে, তাহলে আর আমাকে পরে দোষ দিতে পারবে না। আমি অবশ্য তামান্নার ব্রেন ওয়াশ করে ফেলেছি। তোর সব ক্ষেত্রে তোর সম্পর্কে বানিয়ে বানিয়ে অনেক মিথ্যা কথা বলে। খালা, মেনি থ্যাঙ্কস। তুই একটা কাজ করবি, মেয়েটাকে নিয়ে ভালো কোনো রেস্টুরেন্টে যাবি, আমি খরচা দিব। মেয়েরা রেস্টুরেন্টে খেতে পছন্দ করে। ভালো কোনো রেস্টুরেন্টে তো খালি পায়ে আমাকে ঢুকতেই দিবে না। গাধার মতো কথা বলিস না তো। তোকে স্যান্ডেল পাঞ্জাবি এসব কিনে দিয়েছি না, ফিটফাট হয়ে যাবি। আরেকটা কথা, রেস্টুরেন্টের বয়বাবুচিদের সঙ্গে রসিকতা করবি না। লোয়ার লেভেলের লোকজনদের সঙ্গে রসিকতা মেয়েরা একরকম পছন্দ করে না। কোথায় পড়েছ? রিডার্স ডাইজেস্টের? মনে নেই কোথায় পড়েছি। তুই এক কাজ কর, আগামীকালই যা। গুলশানে একটা রেস্টুরেন্ট আছে, তন্দুরি খুব ভালো করে। আমার কাছে ওদের কার্ড আছে, তোকে দিচ্ছি। তুই বস, কার্ডটা নিয়ে আসি। কার্ডটা কাল নেই। কাল ভুলে যাব, আজই নিয়ে যা। আমি তন্দুর হাউসের কার্ড এবং পাজেরো গাড়ি নিয়ে বের হলাম। ভিক্ষুক মেসকান্দার সাহেবকে পাওয়া গেল না। পাজেরো ড্রাইভারকে বললাম, চলুন শহরে শহরে ঘুরে বেড়াই। ভিক্ষুক খুঁজে বেড়ায়। পাজেরো ড্রাইভার খুব বিরক্ত হলো। পুরো 2 ঘন্টা শহরে ঘুরলাম। তারপর গেলাম শহরের বাইরে। সাভার স্মৃতিসৌধ দেখে এলাম। স্মৃতিসৌধ দেখার পর ড্রাইভার বলল, আর কোথায় যাবেন? আমি বললাম, জাপান বাংলাদেশ মৈত্রী সেতুতে চলে। সেতুটা দেখা হয়নি। গাড়িতে তেল নেই, তেল নিতে হবে। ফুয়েলের কাঁটা মাঝামাঝি জায়গায় আছে, সে বলছে তেল নেই। আমি মধুর গলায় বললাম, তেল ছাড়াই গাড়ি চলবে। আমি সাধু মানুষ, মন্ত্র পড়ে ফুরিয়ে দিচ্ছি, বিনা তেলেই গাড়ি চলবে। তুমি তেল বিষয়েও কোনো চিন্তায় মাথায় স্থান দিও না। আপনি সত্যি সত্যি জাপান বাংলাদেশ সেতু দেখতে যাবেন? অবশ্যই। পাকিস্তান বাংলাদেশ বৈরী সেতু থাকলে ভালো হতো, সেটাও দেখে আসতাম। নাই যখন জাপান বাংলাদেশ মৈত্রী সেতুই সই। চলেন। আমি 2 চোখ বন্ধ করে গম্ভীর ভঙ্গিতে কিছুক্ষণ বিড়বিড় করে
গাড়ির ড্যাশবোর্ডে দুটো ফু দিয়ে দিলাম। ড্রাইভারের নিশ্চয়ই পিত্তি জ্বলে গেল। জাপান বাংলাদেশ মৈত্রী সেতু দেখে ফিরতে ফিরতে রাত 10টা বেজে গেল। গাড়ি যখন সঙ্গে আছে, ব্যাঙাচির বাসা খুঁজে বের করলে কেমন হয়? ড্রাইভারকে বললাম বাসাবোর দিকে যেতে। জিপের ড্রাইভার ভয়ঙ্কর দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছে। তার পাশের সিটে বসে না থেকে আমি যদি রাস্তায় থাকতাম, সে নির্ঘাত আমাকে চাপা দিত। ড্রাইভার, জি। তেল ছাড়া শুধু ফুয়ের ওপর গাড়ি কেমন চলছে দেখেছ? রিজার্ভের সামান্য তেল ছিল, তাই দিয়ে চলছে। আর চলবে না। চলবে না মানে? আবারও ফু দিয়ে দিব। আবারও চলবে। ময়মনসিংহ থেকে ঘুরে আসতে পারব। ময়মনসিংহ যাবেন? জি। ময়মনসিংহে কি? কিছু না। আমার ফুয়ের জোর পরীক্ষা করা। ড্রাইভার গম্ভীর হয়ে গেল। আমি খুঁজে খুঁজে ব্যাঙাচির বাড়ি বের করলাম। ছোট একতলা বাড়ি, গাছপালায় ভর্তি। আমি পাজেরো ড্রাইভারকে বললাম, বেশিক্ষণ না, আমি ঘণ্টাখানেক থাকব। তারপর ময়মনসিংহ। তুমি অপেক্ষা করো। আমার সঙ্গে টাকা পয়সা থাকে না, কাজেই চা খাওয়ার টাকা দিতে পারছি না। পেট্রোল বেচে চা নাস্তা করতে পারো, সমস্যা নেই। ব্যাঙাচি বাসায় ছিল না। তার স্ত্রী খুবই কৌতূহল হয়ে আমাকে কিছুক্ষণ দেখলেন। তারপর সহজ গলায় বলল, ভেতরে এসে বসুন, ও এসে পড়বে। ভদ্রমহিলা অসম্ভব রোগা। তার চোখ জলজল করছে, কিংবা চশমার কাজ জলজল করছে। প্রফেসর প্রফেসর চেহারা। বয়সকালে রূপবতী ছিলেন, সেই রূপ পুরোপুরি চলে যায়। ভদ্রমহিলার গলার স্বর খুবই লও। তিনি বললেন, আপনার নাম হিমু? জি। ও আমাকে আপনার কথা বলেছে। আপনি নাকি ওর স্কুল জীবনের বন্ধু। ওর কোনো বন্ধু-বান্ধব বাসায় আসে না। আপনাকে দেখে দেখে সেই জন্যে খুব অবাক হয়েছি। দাঁড়িয়ে আছেন কেন? বসুন। আমি বসলাম। ভদ্রমহিলা বললেন, চা দিতে বলি? চায়ে চিনির দুধ খান তো? জি, খাই। ভদ্রমহিলা ভেতরে চলে গেলেন এবং সঙ্গে সঙ্গেই চায়ের কাপ হাতে নিয়ে ঢুকলে। আমার জীবনে কোনো বাড়িতে এত দ্রুত কাউকে চা দিতে দেখিনি। ভদ্রমহিলা হাসি হাসি মুখে বললেন, আমার ঘন ঘন চা খাবার অভ্যাস। ফ্লাক্স ভর্তি করে চা বানিয়ে রাখি, সেখান থেকে আপনাকে দিলাম। থ্যাংক ইউ। কিছু মনে করবেন না, তাকে শুধু চা দিতে হলো। ঘরে কোনো খাবার নেই। ইচ্ছা করেই ঘরে খাবার রাখি না। খাবার যেখানেই থাকুক ও খুঁজে বের করে খাবার খেয়ে ফেলে। আমি কিছু বললাম না, চায়ে চুমুক দিলাম। ফ্ল্যাক্সে রাখা চা কখনো খেতে ভালো হয় না। এই চাটা ভালো হয়েছে। আপনার বন্ধুর খাই খাই স্বভাবের সঙ্গে তো আপনার পরিচয় আছে, আছে না? জি, আছে। ও সব কিছু খেতে পারে। একবার বড় গ্লাসে ১ গ্লাস সয়াবিন তেল নিয়ে লবণ মিশিয়ে খেয়ে ফেলেছি। ও হচ্ছে বিংশ শতাব্দীর কুম্ভকর্ণ। কুম্ভকর্ণকে জানেন? জি না। কুম্ভকর্ণ হল রাবণের মেজ ভাই। তার মার নাম কৈকেয়ী। কুম্ভকর্ণের ক্ষুধা কখনো মিটত না। এমন জিনিস নেই যে সে খেত না। সাধু, সন্ন্যাসী, ঋষি সবই খেয়ে ফেলত। ও আচ্ছা। তার যন্ত্রণায় অস্থির হয়ে ব্রহ্মা তাকে ঘুম পাড়িয়ে রাখার ব্যবস্থা করেছিলেন। সে ৬ মাস ঘুমাত, তারপর একদিন জাগত। আবার ৬ মাসের জন্য ঘুমিয়ে পড়ত। এই জন্যই তার নাম কুম্ভকর্ণ। আপনার বন্ধুকে যদি এভাবে ঘুম পাড়িয়ে রাখা যেত, আমি বেঁচে যেতাম। ভদ্রমহিলা কথা বলতে বলতে উঠে দাঁড়ালেন, আবার বসে পড়লেন। হাতের ঘড়ি দেখলেন, দরজার দিকে তাকালেন। স্বামী এখনো ফিরছে না, এটাই বোধহয় অস্থিরতার কারণ। হিমু সাহেব? জি।
ও এসে পড়বে, মিষ্টি পান আনতে গেছে। কাজের ছেলেটা গেছে ছুটিতে, বাধ্য হয়ে ওকে পাঠাতে হয়েছে। এত দেরি কেন হচ্ছে বুঝতে পারছি না। কোনো রেস্টুরেন্টে ঢুকে পড়েছে কিনা কে জানে। আমি কি আশপাশে খুঁজে আসবো? দরকার নেই। আপনি কোথায় খুঁজবেন? তারপর কেমন আছেন বলুন? জি, ভালো আছি। আরেক কাপ চা খাবেন? জি না। ও রোগটা কিভাবে হয় সেটা কি আপনি জানেন? জি না। আমার সঙ্গে বিয়ের পরপর সে জার্মানি চলে যায় অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং শিখতে। আমার জন্য তখন তার খুব মন খারাপ হতো। কিছু ভালো লাগতো না। শুধু যখন রেস্টুরেন্টে খেতে যেত, তখন আমার কথা ভুলতে পারত। আমাকে ভোলার জন্য খাওয়া ধরেছে। সেই খাওয়াই কাল হয়েছে। ভালোবাসার মনে ক্ষুধার যোগ আছে। প্রেমিক-প্রেমিকাকে দেখবেন, সবসময়ই দেখবেন কিছু না কিছু খাচ্ছে। এই চটপটি, এই আইসক্রিম, এই বাদাম, এই ফুচকা। ও বলছিল আপনি নাকি তার চিকিৎসা করছেন। কি ধরনের চিকিৎসা বলুন তো? আমি হকচকিয়ে দিলাম। ব্যাঙাচি আমাকে তার চিকিৎসক হিসেবে উপস্থিত করেছে কেন বুঝতে পারছি না। আমাকে সে এ প্রসঙ্গে কিছু বলেনি। ভদ্রমহিলা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, "কোনো চিকিৎসায় ওর কিছু হবে না। চিকিৎসা কম করানো হয় নাই। সাইকিয়াট্রিস্ট দেখানো হয়েছে। ব্যাংকক নিয়ে পেট থেকে ১ বালতি চর্বি ফেলা হয়েছে। অকুপাংচার করানো হয়েছে। একবার একজন বলল, যারা সারাক্ষণ খাই করে, গাঁজা খেলে তাদের ক্ষুধা কমে। আমি নিজে গাঁজা কিনে সিগারেটে ভরে তাকে খাইয়েছি। কিছু নয়। মানুষটা একদিন খেতে মারা যাবে। কি কুৎসিত ব্যাপার! চিন্তা করে দেখুন তো। ঠিক হয়ে যাবে। কোনো দিনও ঠিক হবে না। ওর যখন খুব খিদে পায়, তখন ওর চোখের দিকে তাকাবেন। আপনার মনে হবে ও আপনাকে রান্না করে খেয়ে ফেলার কথা মনে ভাবছে। আপনি কি ২ টা মিনিট বসবেন? আমি একটা জরুরি টেলিফোন করে আসি। আমি বসছি। আপনি টেলিফোন করে আসুন, কাজকর্ম সারুন। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। আমি প্রায় ১ ঘন্টার মতো বসে রইলাম। ভদ্রমহিলা একসময় বললেন, "ভাই, কিছু মনে করবেন না। আপনি কি একটু খুঁজে দেখবেন? আশেপাশের রেস্টুরেন্টগুলোতে গেলেই হবে। ও কোনো একটা রেস্টুরেন্টে বসে খাওয়া-দাওয়া করছে।" আশেপাশে কোনো রেস্টুরেন্টে ব্যাঙাচিকে পাওয়া গেল। ব্যাঙাচি নেই, আমার পাজেরোও নেই। ড্রাইভার গাড়ি নিয়ে ভেগেছে। আমি হেঁটে মেসে ফিরলাম। ব্যাঙাচিকে যে পাইনি সে খবরটাও তার স্ত্রীকে দিয়ে এলাম না। বেচারির বিষণ্ণ মুখ দেখতে ইচ্ছে করছে না। তামান্না গায়ে হাত দিয়ে আমাকে ডাকছে, "হিমু ভাইয়া, হিমু ভাইয়া।" এত আদর করে অনেকদিন কেউ আমাকে ডাকেনি। এটা যে বাস্তব কিছু না, স্বপ্ন দৃশ্য, সঙ্গে বুঝে ফেললাম। গায়ে হাত দিয়ে তামান্না আমাকে ডাকবে না। এত আবেগ দিয়ে ভাইয়াও ডাকবে না। ভাইয়া সরাসরি উচ্চারণ করছে না। দুটো চন্দ্রবিন্দু যোগ করেছে। আবেগ মিশ্রিত চন্দ্রবিন্দু। হিমু ভাইয়া, হিমু ভাইয়া। আমি এখন দুটো জিনিস বুঝতে পারছি। ঘুম না ভাঙিয়ে স্বপ্নটাকে লম্বা করতে পারি, কিংবা জেগে উঠতে পারি। ঘুমের মধ্যেই দোটানায় পড়ে গেলাম। তামান্না ডেকে যেতে লাগলো, "হিমু ভাইয়া, হিমু ভাইয়া।" গায়ে ধাক্কার পরিমাণও বাড়তে লাগলো। ঘুম ভাঙল। বেলা অনেক হয়েছে, ঘরে রোদ ঢুকে গেছে। বিছানার কাছে মেসের ম্যানেজার সাহেব সরফরাজ খাঁ দাঁড়িয়ে। চিকন গলায় তিনি এতক্ষণ ডাকাডাকি করছিলেন। তিনি ডাকছিলেন, "হিমু ভাই।" আমার মস্তিষ্ক ভাই ডাকটা বদলে ভাইয়া করে ফেলেছে। আমি বিছানায় উঠে বসলাম। ঘুম ভাঙার পরপর
মানুষ কিছু কাণ্ডকারখানা করে। আড়মোড়া ভাঙে, হাই তোলে, চোখ ডলে এবং আবারও ঘুমের সুখ স্মৃতি কল্পনা করার জন্য কিছুক্ষণের জন্য হলেও চোখ বন্ধ করে ফেলে। আমি তার কিছুই না করে মেস ম্যানেজারের দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে বললাম, আমাদের সোনার বাংলা শ্মশান হতে কত বাকি? মেস ম্যানেজার শ্রেণীর মানুষ যাদের প্রধান কাজ হচ্ছে দিনে ৮-৯ ঘন্টা কাঠের চেয়ারে বসে থাকা, তারা সাধারণত খুব রাজনীতি সচেতন হয়। সোনার দেশ কেন শ্মশান হচ্ছে এই নিয়ে তারা খুব ভাবিত হতে থাকে। সরফরাজ খাঁ সাহেব তার জ্বলন্ত উদাহরণ। সোনার বাংলার ভবিষ্যৎ নিয়ে তার চেয়ে বেশি চিন্তা শেখ হাসিনা কিংবা বেগম জিয়া কেউ করেন বলে মনে হয় না। এক দুপুরে ঘামে ভিজে ক্লান্ত হয়ে মেসে ফিরছি, দেখি চোখ মুখ শক্ত করে সরফরাজ খাঁ কাঠের চেয়ারে বসে আছো। তাকে খুবই বিমর্ষ এবং চিন্তিত মনে হচ্ছে। তিনি চোখের ইশারায় আমাকে ডাকলেন। আমি কাছে গিয়ে দাঁড়াতেই বললেন, হিমু সাহেব, সোনার বাংলা যে শ্মশান হয়ে গেল সেটা জানেন? আমি বললাম, পুরোটাই কি শ্মশান হয়ে গেছে না পার্ট বাই পার্ট হচ্ছে? পুরোটাই শ্মশান হয়ে গেছে। আমি বললাম, তাহলে তো হিন্দু ভাইদের জন্য খুব সুবিধা হলো। তারা যেখানে সেখানে মরা পোড়াতে পারবে। মরা নিয়ে এখন আর শ্মশান খুঁজতে হবে না। যে কোনো জায়গায় মরা চিৎ করে শুয়ে হা করে মুখে আগুন দিলেই হলো। সরফরাজ খাঁ আহত চোখে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে শান্ত গলায় বললে, ঠিক আছে হিমু সাহেব, ঘরে যান। আপনার সঙ্গে কোনো আলোচনায় যাওয়াটাই ভুল। আমি ভেবেছিলাম সোনার বাংলার শ্মশান হওয়া সংক্রান্ত প্রশ্ন শুনে আজও তিনি আহত চোখে তাকাবে। তা করলেন না। মনে হয় আমার প্রশ্ন তার মাথায় ঢোকেনি। তিনি আমার কানের কাছে মুখ নিয়ে ভীত গলায় ফিসফিস করে বললেন, পুলিশ এসেছে। আমিও পুলিশ। আমি হাই তুলতে তুলতে বললাম, আমাকে অ্যারেস্ট করতে এসেছে? সেরকমই তো মনে হচ্ছে। পুলিশের একটা জিপ দাঁড়িয়ে আছে মেসের সামনে। পুলিশরা কেউ জিপ থেকে নামে, শুধু ওসি সাহেব নেমেছে, ভয়ঙ্কর রাগী চেহারা। উনি কোথায়? স্যারকে আমার ঘরে বসিয়েছি, চা দিয়েছি, নিমক পরা আনিয়েছি, এক প্যাকেট ব্যঞ্জন আনিয়ে দিয়েছি। চা সিগারেট খাচ্ছে? এখন কথা বাড়াবেন না, পাঞ্জাবি গায়ে দিয়ে নিচে চলো। আপনাকে নিয়ে খুবই টেনশনে থাকি হিমু সাহেব। ৭টা বাজেনি এর মধ্যে পুলিশ এসে উপস্থিত। করেছেন কি আপনি? মন্ত্রীর এক শালাবাবুকে মুখ ভেঙচি দিয়েছিলাম। সে মামলাটা ডিসমিস হয়ে গেছে জানতাম। সরফরাজ খাঁ চিন্তিত গলায় বলল, এত লোক থাকতে মন্ত্রীর শালাকে মুখ ভেঙচি দিলেন কেন? বাংলাদেশে কি ভেঙচি দেওয়ার লোকের অভাব আছে? ১৩ কোটি মানুষ, ১৫,০০০ লোক বাদ দিয়ে বাকি ১২,৮৫,০০,০০০ লোককে ভেঙচি দিয়ে দিতে। রমনা থানার ওসি সাহেব ম্যানেজারের চেয়ারে বসে আছেন। তার সামনে ব্যঞ্জনের প্যাকেট পড়ে আছে, প্যাকেট খোলা হয়নি। চায়ের কাপও চুমুক দেওয়া, চায়ের সর পড়ে গেছে। ওসি সাহেব পুরানো অভ্যাস মতো জিভ দিয়ে ঠোঁট চাচ্ছেন। তাকে দেখে মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু ঘটে গেছে। ঘুষ পাওয়া যায় না এমন অঞ্চলে পোস্টিং হয়ে গেছে, নিঝুম ডিপটিপের দিকে। আমি তার দিকে তাকিয়ে বললাম, স্যার কেমন আছেন? ওসি সাহেব আমার প্রশ্নের কোনো জবাব না দিয়ে সরফরাজ খাঁর দিকে তাকিয়ে বললেন, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? সরফরাজ খাঁ দ্রুত ঘর থেকে বের হতে গিয়ে দরজায় প্রচণ্ড ধাক্কা খেলেন। মনে হলো দরজা ভেঙে পড়ে যাচ্ছে। ওসি সাহেব মহাবিরক্ত হয়ে বললেন, এই ইডিয়েটটা কে? আমি ওসি সাহেবের সামনে চেয়ারে বসতে বসতে বললাম, উনি এই মেসের ম্যানেজার সরফরাজ আলী খাঁ। খুব উচ্চ বংশ এবং খাঁটি দেশপ্রেমিক। দেশ নিয়ে উনি সর্বক্ষণ চিন্তাভাবনা করেন, গবেষণা করছেন,
সোনার বাংলা কেন শ্মশান হচ্ছে, আপনি যদি ওনাকে জিজ্ঞাসা করেন, উনি খুব সুন্দর করে বুঝিয়ে দিবেন। বাজে পেঁচাল পারবেন না। আপনাকে একটা কথা বলতে এসেছি, বলে চলে যাব। বলুন, আপনাকে একটা রেপ কেসের কথা বলেছিলাম, মনে আছে না? মনে আছে। মিথ্যা আসামি দেওয়ার কথা ছিল। দিয়েছেন? জি না। আসল আসামি ধরেছি, ফাইনাল রিপোর্ট দিয়েছি। আপনাকে এখনো নিঝুম দ্বীপে বদলি করেনি? এত অল্প শাস্তি আর আমাকে দিবে না। আমার জন্য অনেক বড় শাস্তি অপেক্ষা করছে। ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছি না। আমার কাছে এসেছেন কি জন্য? খবরটা দেওয়ার জন্য? না, আমি এসেছি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করার জন্য। ঠিক করে বলুন তো, আপনার কোনো আধ্যাত্মিক শক্তি আছে কিনা? না। আপনি নিশ্চিত যে আপনার কোনো ক্ষমতা নেই? মোটামুটি নিশ্চিত। আমার ধারণা আছে। ঘটনাটা বলি। আমি মিথ্যা আসামিকে ধরে নিয়ে এসেছিলাম। সারারাত জেগে মামলা সাজিয়েছি। ঘুমোতে গেছি ফজরের আজানের পরে। অনিয়ম করেছি তো ঘুম আসছে না। ঝুমোচ্ছি। এপাশ ওপাশ করছি। হঠাৎ তন্দ্রার মতো এলো। মনে মনে আপনাকে স্বপ্নে দেখলাম। আপনি আমাকে বললেন, ওসি সাহেব, আপনাকে আমি এত স্নেহ করি, আর এটা আপনি কি করলেন? নিরপরাধ কয়েকটা মানুষকে আপনি এমন কুৎসিত মামলায় জড়ালেন। আপনার জন্য ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। ১০ নাম্বার মহাবিপদ সংকেত। এখনো সময় আছে। তখন ঘুমটা ভেঙে এল। দেখি ঘামে শরীর ভিজে গেছে। ওসি সাহেব ঠান্ডা সরবরা চায়ের কাপে নিজের ভুলে চুমুক দিয়ে মুখ বিকৃত করলেন। আমি বললাম, ওসি সাহেব, আপনার মতো জাদ্রেল লোক স্বপ্ন দেখে বিভ্রান্ত হন কি করে? এই স্বপ্নের ব্যাখ্যার জন্য ফ্রয়েড লাগে না। কুতুবুদ্দিন মিয়া টাইপ মানুষজন ব্যাখ্যা দিতে পারে। আমি আপনাকে বলেছিলাম মিথ্যা মামলায় না যেতে। ওই জিনিসটা আপনার মাথায় থেকে গেছে বলেই স্বপ্ন। তা না। তা না মানে? ওসি সাহেব আবার ঠান্ডা চায়ের কাপে চুমুক দিলেন, আবার মুখ বিকৃত করলেন। রুমাল দিয়ে ঠোঁট মুছতে মুছতে বললেন, স্বপ্ন দেখে ঘুম ভাঙার পর আপনি যে ব্যাখ্যাটা দিলেন, সে ব্যাখ্যাটা আমার মাথায়ও এলো। আমি স্বপ্নটা মোটেই পাত্তা দিলাম না। হাত মুখ ধুলাম। খবরের কাগজ হাতে নিয়ে রিনাকে বললাম, রিনা, চা দাও। রিনা হলো আমার স্ত্রী। আমি বারান্দায় বসে কাগজ পড়ছি। রিনা চায়ের কাপ হাতে নিয়ে ঢুকল। টেবিলে চায়ের কাপ নামিয়ে রাখতে রাখতে বলল, এই শোনো, আমি শেষ রাতে একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছি। তুমি চোরাবালিতে আটকা পড়েছ। একটু একটু করে ডুবে যাচ্ছ। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছ, কেউ শুনছে না। তখন একটা ছেলে ছুটে এলো। তার গায়ে হলুদ রঙের পাঞ্জাবি। সে পাঞ্জাবি খুলে তোমার দিকে ধরেছে। তুমি পাঞ্জাবি ধরলে সে তোমাকে টেনে তুলবে। কিন্তু তুমি কিছুতেই পাঞ্জাবি ধরতে পারছ না। যতই ধরতে চেষ্টা করছ, ততই চোরাবালিতে দেবে যাচ্ছ। বুঝলেন হিমু সাহেব? রিনার কথা শুনে আমি ৭ হাত পানির নিচে চলে গেলাম। কারণ আপনার কথা আমি আমার স্ত্রীকে কিছু বলিনি। স্বপ্নটা কি এখন আপনার কাছে রহস্যময় মনে হচ্ছে না? না। যাই হোক, আমার কাছে মনে হচ্ছে। আমার স্ত্রী শুধু শুধু কেন স্বপ্নে দেখবে আমি চোরাবালিতে পড়েছি? আপনি পুলিশ বিভাগে বিপজ্জনক চাকরি করেন। আপনার স্ত্রী আপনাকে নিয়ে দুশ্চিন্তা করেন, কাজে এই ধরনের স্বপ্ন দেখা খুব স্বাভাবিক। আপনি আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন যে আপনাকে নিয়ে তিনি প্রায়ই দুঃস্বপ্ন দেখেন। আর হলুদ পাঞ্জাবির ব্যাপারটা? হলুদ পাঞ্জাবির ব্যাপারটা ঠিক না। স্বপ্ন সবসময় সাদা-কালো হয়। স্বপ্নের আলো হলো রাতের আলো। চাঁদের আলোয় রং দেখা যায় না বলে স্বপ্ন সাদা-কালো।
ওসি সাহেব দাঁড়াতে দাঁড়াতে বললেন, হিমু সাহেব, এই কাগজটা আপনি রাখেন। কি কাগজ? এখানে আমার বাসার ঠিকানা লেখা আছে। আপনি 4টা ডাল ভাত আমার এখানে খাবেন। আমি দেখতে চাই রিনা আপনাকে দেখে চিনতে পারে কিনা। স্বপ্নের হলুদ পাঞ্জাবি পরা মানুষ আর আপনি যে একই ব্যক্তি, আমার ধারণা রিনা সেটা ধরে ফেলবে। কবে আসতে বলছে? আজই আসুন, রাতে খাই। আমি আপনাকে পাঙ্গাস মাছ খাওয়াবো। পাঙ্গাস মাছ রিনা খুব ভালো রাঁধতে পারে। পাঙ্গাস মাছ এর মধ্যে জোগাড় হবে? তা হবে। ওসি সাহেব, আমি কি কয়েকজন বন্ধু-বান্ধব নিয়ে আসতে পারি? ভালো খাওয়া একা একা খেয়ে আরাম পাওয়া যায় না, দলবল নিয়ে খেতে হয়। এই ধরুন, কজন বন্ধু আসবে? এই ধরুন 4 জন, আমাকে নিয়ে 5। 5 হলো ম্যাজিক নাম্বার, এজন্যই 5 জন আসতে যাচ্ছি। আসুন, 5 জনই আসুন। পাঙ্গাস মাছ ছাড়া আর কি মাছ খেতে চান? গলদা চিংড়ি? আর কিছু? বড় কাতল মাছের মাথা জোগাড় করতে পারবেন? আর কিছু না। রাত 8টার দিকে চলে আসবে। ওসি সাহেব উঠে দাঁড়ালেন। তিনি কেমন ইতস্তত করছেন, কিছু বলতে চান, বলতে পারছেন না, এমন ভাব। আমি বললাম, স্যার, কিছু বলবেন? না, কিছু বলবো না। আপনারা 8টার দিকে চলে আসবেন, দেরি করবেন না। জি, আচ্ছা। স্যার, আপনি সিগারেটের প্যাকেট ভুলে ফেলে যাচ্ছেন। ওসি সাহেব সিগারেটের প্যাকেট পকেটে ঢুকালেন। অন্যমনস্ক ভঙ্গিতে ঘর থেকে বেরোতে গিয়েও তিনি অবিকল সরফরাজ আলী খাঁর মতো কপালে ব্যথা পেলেন। সরফরাজ আলী খাঁ ব্যথা পেয়ে কপালে হাত দিয়ে বসে পড়েছিল। ওসি সাহেব তা করলেন না। তিনি প্রচণ্ড শব্দে দরজায় লাথি মারলেন। দরজার উপরের কবজা সত্যি সত্যি খুলে গেল। আমার 4 জন বন্ধু নিয়ে ওসি সাহেবের বাসায় যাবার কথা। আমি ঠিক করে রেখেছি 4 জন বন্ধু না, শুধু ব্যাঙাচিকে নিয়ে যাব। 5 জনের জন্য রান্না করা থাকলে তার হয়ে যাবার কথা। তারপরও যদি শর্ট পড়ে, রিনা ভাবি নিশ্চয়ই 10-12টা পরোটা চটচট ভেজে দিবে। মহিলারা ক্ষুধার্ত মানুষকে খাইয়ে আনন্দ পায়, তবে সেই ক্ষুধার্ত মানুষকে হতদরিদ্র হলে চলবে না। ভিখারি বারান্দায় খেতে বসে এক পর্যায়ে যদি ক্ষীণ গলায় বলে, আম্মাজি, ভাত শেষ, আর 4টা ভাত দেন, তাহলে গৃহিণী বলবেন, আর ভাত নাই, তোমার জন্য লঙ্গরখানা খোলা হয় নাই। জোবেদ সাহেবের দোকানে গেলাম টেলিফোন করতে। ব্যাঙাচিকে দাওয়াতের কথা বলতে হবে। ফাতেমা খালাকেও জানাতে হবে যে পাথর পাওয়া যায়নি, অনুসন্ধান চলছে। যে কোনো তুচ্ছ ব্যাপারে দুশ্চিন্তা করে ফাতেমা খালা ওষুধ বাদিয়ে ফেলেন। পাথর এখনো পাওয়া যায়নি, এই চিন্তায় তার ডায়রিয়া হয়ে যাওয়া উচিত। জোবেদ সাহেবের দোকান যথারীতি খোলা, মাছিও উঠছে না। তিনি আমাকে দেখে বিরস মুখে বললেন, হিমু সাহেব, আপনার কাছে অনেক পাওনা হয়ে গেল। আমি হাসি হাসি মুখে বললাম, টাকা পেয়েছি 20,000 টাকা। এবার আপনার পাওনা মিটিয়ে দিব। টাকা আনতে ভুলে গেছি। আজকালের মধ্যে পেলে সুবিধা হতো। আজই পাবেন। রাতে আমার এক জায়গায় দাওয়াত আছে, যাওয়ার পথে দিয়ে যাব। টেলিফোনটা কি ঠিক আছে? জোবেদ সাহেব নিতান্ত অনিচ্ছায় বললেন, ঠিক আছে। আমি তার পাওনা মিটিয়ে দিব, এই কথা তিনি বিশ্বাস করেননি। কোনো পাওনাদার যখন দিনক্ষণ উল্লেখ করে বলে এই দিনের টাকা দিয়ে দিব, তখন অবধারিতভাবে জানতে হবে টাকাটা পাওয়া যাচ্ছে না। হিমু সাহেব, চা খাবেন? জি। আপনাকে এই নিয়ে মোট কত কাপ চা খাইয়েছি জানেন? জি না। আজকেরটা নিয়ে 918 কাপ। আপনি আমাকে কাপ চা খাওয়াচ্ছেন তার হিসাবও রাখছেন? আপনারা শুনছিলেন হিমুর রূপালী রাত্রি, পর্ব 9।